আসসালামু আলাইকুম। আপনারা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন রাক্ষসের মুখ থেকে এই দেশটাকে ১৪০০ মানুষ জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সেখান থেকে ২ বছর দূরত্বেও নাই, ২ বছরেরও কম সময় হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত নিয়ে নিজেদের ভেতরে কামড়াকামড়ি করছেন, লুটপাট, তারপরে নিজেদের ভেতরে মারামারি যা আছে, বিএনপির ভেতরে বিএনপির জামাতের সাথে নানান ধরনের দ্বন্দ্ব এখন চলছে। অথচ কয়দিন আগে আপনারা একসাথে মার খেয়েছেন, একসাথে গুম হয়েছেন, একসাথে রিমান্ডে গিয়েছেন, একসাথে জেলখানায় থেকেছেন, একসাথে মশারি নিয়ে ধান খেতে ঘুমিয়েছেন। আপনারা সেটা ভুলে গিয়েছেন। অথচ আমরা যে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতরে, কত বিপজ্জনক জায়গার ভেতরে এই দেশটা দাঁড়িয়ে আছে, এটা আপনাদেরকে অনুমান করার, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করার সেই শক্তি বোধহয় আল্লাহ আপনাদের দেয় নাই। এখনও ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে সেই রাক্ষস। 2 দিন পরপরই বলে আসতেছি, খেয়ে ফেলবো, লিস্টিং করছি, কারা কারা করেছে। একজনও বাঁচতে পারবেন। আমি আজকে একজনের বিরুদ্ধে, আপনি আর আমার বিরুদ্ধে যে কজন আছে, যারা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যারা পুলিশে এখন বিভিন্ন বড় বড় পদে এসে, কেউ কি বেঁচে আসতে পারবে এখান থেকে? যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, আপনার মনে হয় একজন বাঁচতে পারবেন? আগে তো নিজের জীবন বাঁচাবেন, এরপরে লুটপাট করেন, গুপ্ত সুপ্ত বালছাল নিয়ে মারামারি করেন, যেটা পরে করেন। আগে দেশের স্বাধীনতাটা, সার্বভৌমত্বটাকে তো আগে ঠিক করে নেবেন, মেরামত করে, যে আমি এখন সিকিউর, এরপরে আপনি কামড়াকামড়ি করেন, খাওয়া দাওয়া করেন। আপনাদের অবস্থা দেখলে মনে হয় অ্যাজ আপনারা একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আসছেন। 5 বছর পর আরেকটা সরকার আসলে কি হবে? কিছুই হবে না। আপনার মাথায় রাখতে হবে, অন্তত যদি কমও হয়, তাও 20 বছর আপনাকে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তার একটা মহাপরিকল্পনা আপনাদের করা উচিত ছিল, সেটা না করে আপনারা করছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এটা বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারবেন। 20 তারিখ, এই 20 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে, তারপরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তো আমি যতটুকু জেনেছিলাম, ওই দিন ভেতরে আমার যতটুকু সোর্স আছে, তারা বলছে ভাই খুব টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মনে হয় খুব উপরের লেভেলের, এরকম 2-1 জন ছাড়া বোধ হয় আর অন্য তেমন কেউ জানে না। আমি এরপরে জানার চেষ্টা করলাম। এর মাঝখানে 23 তারিখে একটা নিউজ দেখলাম। 23 তারিখে নিউজটা করেছেন ভারতীয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে চন্দন নন্দী। চন্দন নন্দী 23 তারিখে নিউজে বলেছেন যে বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট মেনি এয়ারম্যান ফর লিঙ্কস উইথ তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। আচ্ছা, এই নিউজের ভেতরে তিনি বিস্তারিত লিখে দিয়েছেন কি হয়েছে ওই রাতে, তারপরে এর আগে পরে কি ঘটছে, সেনা বিমান বাহিনীর ভেতরে তেহরিকি তালিবানের কি বিশাল বিস্তৃতি ঘটেছে, কতজন সেখানে ট্রেন আপ হয়েছে, কতজনকে, 2 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, আরও 10 জন পালিয়েছে, সব বিস্তারিত বলে দিচ্ছে। অথচ সে তার এই খবরের ভেতরেই বলছে যে BF headquarters in Dhaka has shied away from even acknowledging the raids and consequent arrest, detention and escapes. মানে ওর খবর, ওর এটার ভিতরে আপনারা নর্থ ওয়েস্টের ওই পোর্টালে গেলে তারপরে দেখতে পারবেন, ওর খবরের ভেতরেই বলছে যে BF হেডকোয়ার্টার্স, মানে বাংলাদেশ এয়ারফোর্সের হেডকোয়ার্টার্স, এই ঘটনা নিয়ে সেটাও তারা অ্যাকনোলেজিংও করছে না অ্যাবাউট কোনটা, অ্যারেস্ট, ডিটেনশন এবং এসকেপ। এই রেড দেওয়ার পরে যা ঘটেছে সেই কনসিকুয়েন্ট তারা প্রকাশ করে নাই, সে নিজে বলছে। অথচ তিনি জেনে গিয়েছেন। তিনি জানলেন কিভাবে? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীর কোনো কিছু হওয়ার আগেই এই নর্থ ওয়েস্টের কাছে চলে যায়।
এই চন্দন নন্দীর কাছে। চন্দন নন্দী মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মুখপাত্রের মতো আচরণ করে, ওইখান থেকে যেসব সূত্রে খবর টবর পায় এগুলোই সে মূলতই করে। তার খবরের একটা বিরাট অংশ জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ওয়াকার পাত দিলেও ওই গন্ধ পায়, এরকম অবস্থা। তো উনি কিভাবে জানলেন? বিএফ এয়ারফোর্স হেডকোয়ার্টার এটা বলেন, সে নিজে বলছে তারা নিজেরাই মুখ খোলে নাই এই কারা কি হয়েছে, এই রেডের পরে কাদেরকে ধরা হয়েছে কি করা, অথচ সে সংখ্যা বলে দিচ্ছে যে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, 9জন বা 10জনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে, আরও 9-10জন পালিয়েছে, সেসব বলে দিচ্ছে। কিভাবে জানলো? এবার আসেন, বাংলাদেশের একজন, আমি চন্দন নন্দীর এখানে আরেকবার আসতে হবে, তার আগে বাংলাদেশের একজন সাংবাদিক আছেন, জুলকারনাইন সায়ের খান সামি ভাই ওইটার পরপরই তিনি একটা পোস্ট করেছেন। তিনার পোস্টটা হচ্ছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এমন কিছু ক্ষতি সাধন করেছে যা অবর্ণনীয়। বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে এক প্রকার ফ্রি রাইড দিয়ে দেশে নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরে এমন এক ঘুণপোকার চাষ তারা করার চেষ্টা করেছে, যখন তা সামনে আসবে তখন তাদের প্রতি ঘৃণায় আপনার মন বিষিয়ে উঠবে। এটা বললে আপনি পুরোপুরি বুঝবেন না কি বুঝাইতে চাচ্ছেন উনি ওইখানে ওই পোস্টে একটা পিন কমেন্ট পাঠিয়েছেন। তো আমাকে পোস্টটা যিনি পাঠিয়েছেন, পাঠানোর পরে আমার ভাই কী হয়েছে, এটা কী লিখছে, ঠিকই তো আছে। পরে উনি আমার একটা পোস্টে পিন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার পাঠাইলো। সেখানে লিখেছেন, আপাতত এতটুকুই জানতে পারি যে অনতিবিলম্বে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল কিছুদিনের জন্য হলেও স্থগিত করা অতীব জরুরি। এইটাই হচ্ছে গিয়ে মূল পয়েন্ট, যে পাকিস্তান এখানে কোত্থেকে আসলো, তেহরিকে তালিবান পাকিস্তান কারা, চন্দন নন্দীর কাছে খবর কেমনে গেল, সেই খবর ওই দিনই আবার নবনীতা চৌধুরীর কাছেও গেল। নবনীতা চৌধুরীও কিন্তু এই চন্দন নন্দীর এইটারই মূলত উনি বাংলায় ট্রান্সলেট করে উনি একটা ভিডিও বানিয়েছেন। এবার আসেন বুঝি আমরা। বুঝতে হলে আমাকে আবারও সেই চন্দন নন্দীর ওই পোস্টে যাইতে হবে। আচ্ছা, চন্দন নন্দী 2টা নিউজ করেছে, একটা 23 তারিখ আর একটা 26 তারিখে, 2 দিন আগে। আচ্ছা, তিনি একটা কথা বলেছেন যে দ্য ইনফরমেশন রিলেটেড টু দ্য টিটিপি, মানে ওই তেহরিক তালিবান পাকিস্তান, যেটা নেটওয়ার্ক অ্যামাং BF পার্সোনাল স্প্রেড আফটার পাকিস্তানি অথরিটিজ ইনফর্মড বাংলাদেশি অফিসিয়ালস। পাকিস্তানি অথরিটিজ মানে হয় গোয়েন্দা সংস্থা বা সরকার বা দূতাবাস, কোনো একটা পক্ষ বাংলাদেশ এয়ারফোর্সকে জানিয়েছে, অফিসিয়ালসদেরকে জানিয়েছে, পাকিস্তানের সরকার জানাইলো। বুঝেন, কিন্তু খুব হিসাব করে বুঝেন, পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে জানাইলো তেহরিকি তালিবান পাকিস্তানের লোক তোমার এয়ারফোর্সের ভেতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। আচ্ছা, জুলকারনাইন সামি বলল যে পাকিস্তানের সাথে প্লেন যোগাযোগ তাড়াতাড়ি বন্ধ করো। আচ্ছা, পাকিস্তান থেকে তাহরিকে তালিবানের পাকিস্তানরা তাহলে বাংলাদেশে যে এয়ারপোর্ট এটা বন্ধ করার মানে কি? মানে হচ্ছে যে বন্ধ করলে এই যে ডিরেক্ট ফ্লাইটে তাড়াতাড়ি সব তাহরিকে তালিবান পাকিস্তানের লোকজন বাংলাদেশে আসতেছে, এই জন্য উনি চান তাড়াতাড়ি পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ বন্ধ হোক। এবার আমরা চলেন বুঝি তেহরিকি তালিবান পাকিস্তান এরা আসলে কারা। এটা বুঝলে আপনি বুঝবেন আসল ঘটনাটা কি। তেহরিকি তালিবান পাকিস্তান কয়েকদিন আগে 2টা ছেলে এদের সাথে গিয়ে যোগ দিয়েছিল, পাকিস্তানের মিলিটারির সাথে যুদ্ধ করেছে। একজনের নাম ফয়সাল, আরেকজনের নাম জুবায়ের। ফয়সাল এবং জুবায়ের 2জনই বাংলাদেশি নাগরিক, কিন্তু পরে জানা গেল 2জনই হিন্দু মুসলমান নাম দিয়ে তারপরে তারা সেখানে গিয়ে এদের সাথে যুক্ত হয়েছে। সেটা নিয়ে যদিও এই সরকারের খুব বেশি বিশ্লেষণ এটা নিয়ে আমাদের কোনো কিছু জানানো হয়নি, খুব গোপনীয়ভাবে রাখা হয়েছে, বরং পাকিস্তান যতটুকু সম্ভব তারা সেটাকে প্রচার করেছে। এবং পাকিস্তান মাঝখানে বাংলাদেশের সাথে ভিসা প্রক্রিয়া খুব সহজ করেছিল। এখন কিন্তু ওদের এখানে যাইতে গেলে আবার কয় টাকা ফি দেওয়া একটা বিরাট তৈরি করেছে তারা। তো আমি কিছু রোগী আপনার থাইল্যান্ড, তারপরে চীন, আমার পরিচিত একজন, তারা এরকম পাঠায়। পাকিস্তানেও কিছু রোগী পাঠানো হয়েছে। পাকিস্তানের ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু খুব ভালো, আপনারা খুবই মানে অল্প খরচে খুব ভালো মানের চিকিৎসা পাইতে পারেন। তো আমি কিছু লোকজনকে পাঠিয়েছিও আমার ওই এজেন্সির মাধ্যমে।
তো ওরা আমারে বলল যে ভাই এখন ভিসার ইয়েটা একটু কড়াকড়ি করেছে। তো তারা আবার এমবেসির সাথে কথা বলে জানলো যে আমাদের দেশ থেকে জঙ্গি যাচ্ছে পাকিস্তানে, গিয়ে সেখানে পাকিস্তানের ভেতরে অভ্যন্তরীণ এই শৃঙ্খলা নষ্ট করছে। এই তেহরিকি তালিবান পাকিস্তান শ্রীলঙ্কার যে বাসে হামলা হয়েছে সেটার সাথে জড়িত, ক্রিকেট দলের উপরে হামলা হলো না, ওটার সাথে জড়িত। কয়েকদিন আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে যে গ্যাঞ্জাম হইলো সেটার সাথে জড়িত। এইটারে বুঝতে হইলে যে তেহরিকি তালিবান পাকিস্তান কেন পাকিস্তানের সাথে লাগে, এটা বুঝতে হইলে এটা কারা, এটা বুঝতে হইলে আপনাকে কয়েকদিন আগে যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হইল না, আপনারা অনেকেই অবাক হন না যে পাকিস্তান কেন আফগানিস্তানের সাথে, আফগানিস্তানের লোকজনরা এইভাবে ওই পারে বোমা বর্ষণ করে। কারণ হচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান, এই টিটিপি হচ্ছে রয়ের তৈরি করা আফগানিস্তানের একটা বাহিনী। তালেবানদেরই একটা অংশ, তারা রয়ের সাথে মিলে মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে আপনার তৈরি করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন ওরা উর্দুতে কথা বলে, ওরা বেলুচ ভাষায় কথা বলে, ওরা দাড়ি টুপিওয়ালা, ওরা পাকিস্তানের মতো দেখতে। ওরা আমেরিকার সাথে আফগানিস্তানের যুদ্ধ শুরুর পর থেকে 20 বছর ধরে প্রায় 10 লক্ষ আফগানি পাকিস্তানিরা জায়গা দিয়েছে, তাদের এখন ওইখানে দোকানপাট আছে, তারা এখানে থাকে খায়, পাকিস্তান তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, কিচ্ছু বলে না। ওদেরকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করাইতে খুব সুবিধা হয়। এই জন্য এদেরকে ট্রেন আপ করেছে, করে তারপরে তাদের সাথে যুদ্ধ করায়। আপনারা এই পর্যায়ে এইটুকু বুঝেন যে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রের বিরোধী একটা জঙ্গি সংগঠন। এই যে মাঝে মধ্যে বোমা টোমা ফুটায়, এরা ফুটায়, এরা ওদের বিরোধী। যেই কারণে পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে বলেছে যে তোমরা তাড়াতাড়ি তৎপর হও, এই তেহরিকি তালিবান পাকিস্তান এটা রয়ের সংগঠন, এরা তোমাদের ভেতরে ঢুকেছে। এইবার কোশ্চেন হচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পাঠিয়েছে? এইটা হচ্ছে গিয়ে মূল বিষয়। এইটা বুঝতে পারবেন যে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনারা এই ওর আর্টিকেলটা পড়লেই সব দেখতে পারবেন। সেখানে 6 মাসেরও বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাংয়ে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিকি তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢোকানো হয়েছে, মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুইজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ টাসুদ এরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমডিউনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম মানুষ, এসব দানায় পানায় বুঝে না। বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্টেট কার্ড বের করে। এগুলো আপনার এই যে প্রণব মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে নেই, না মানাতে কী হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনলো, শুনে তারপরে খালেদা জিয়া শোনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে, কী চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনারা। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে,
শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কি না, শুনবে কি না, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটার প্রমাণ কি? 111-এর মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটারে ধরা হয়েছে, 4-5 জনের ধরা হইলো না? আপনার কি মনে হয় ভারত কোনো দিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএলের খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে উপরে, যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে, ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তো তার তো হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে, বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যেই নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন? আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেইটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওই দিকে ফাইট করছে, আর এই দিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপরে করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত গোপন ও জরুরি গোপনীয়। এটা দিয়েছে 23 এপ্রিল। ওই যে তারিখ মনে আছে, যেই 23 এপ্রিল চন্দন নন্দী আপনার নিউজ করলো, সেই 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার এটা দিল। ওর পরের দিনই আবার জুলকারনাইন স্বামী ভাইও এটা নিয়ে করলো। ওই দিনই আবার নবনীতা চৌধুরীও নিউজ করলো। সবগুলোর একসাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। এখন পুলিশের বিষয়টা আমি এখনো স্পষ্ট না। পুলিশ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন, তো এই নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটা কি ইসলামী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাকি কোনটা, এটাই না। এখন যদি পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য এটা একটা কৌশল হয়ে থাকে তাহলে ভালো। বাট আমি সরকারের সব পর্যায়কে একটা জিনিস বলবো, সিটিটিসির যিনি আছেন প্রধান, এই মাল কিন্তু রয়ের মাল। অতএব তার এখানে আবার তার আলোচনাও কয়দিন ধরে হচ্ছে, সে তার বক্তব্যের প্রেক্ষিতে বা তার তথ্যের প্রেক্ষিতে যদি এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠনের হামলার নাশকতার এই আওয়ামী লীগের মতো যদি ছক সাজানোর কথা বলে থাকেন, তাহলে কিন্তু বিপদে বিএনপি আরেকবার পড়বেন। তা আপনারা আব্দুর রহমান, বাংলা ভাই, এই খালেদা জিয়া তাদেরকে বিচার করেছে, এই খালেদা জিয়ার সব জঙ্গিদেরকে ধরেছে, অথচ সেই জঙ্গির সব
আপনার কনসিকুয়েন্স পোহাইতে হয়েছে কাদেরকে? এই তারেক রহমান আর খালেদা জিয়াকে। বিএনপি এখন পর্যন্ত আমেরিকায় নিষিদ্ধ আপনার জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তো আপনাদের যদি নাকি এখন এই মুহূর্তে যদি এই জঙ্গিদের নাম দিয়ে যদি আপনারা অভিযান পরিচালনাও করেন, না করে যদি সেইটারে নির্মূলও করেন, এটা যদি অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আমরা এটা মেনে নিলাম এই দেশে জঙ্গি আছে এবং আমরা জঙ্গি মারছি, এটাও কিন্তু আপনাদের বুমেরাং হবে। মানুষ জানবে, পৃথিবীর অন্য দেশগুলো, বিদেশিরা জানবে যে বাংলাদেশে এই যে এতদিন ভালো ছিল, এখন তারেক রহমান আসার পরে এই যে জঙ্গি আবার বেড়ে গিয়েছে। সো আপনাকে সরাসরি স্বীকার করতে হবে তারেক রহমান যে আপনার শত্রু কারা। এই টিটিপির নামে এই দেশে আপনাকে হত্যা করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই করেছে, এটা পৃথিবীকে জানাইতে হবে। যদি আপনি আবারও সেই জঙ্গি খেলা, শেখ আব্দুর রহমান ইসলামের কেউ না, বাংলা ভাই ইসলামের কেউ না, কিন্তু তাদেরকে ইসলামী জঙ্গি সংগঠন হিসাবে আপনি করেছেন। আপনার তখনই কন্ডেম করা উচিত ছিল যে না, এরা মুসলমান, এটা করে না, ইসলাম কোরআন হাদিস এটা বলে নাই কখনোই, এদেরকে আমরা মুসলমান ইসলামী সংগঠন মনে করি না। আজকে তেহরিকে তালেবান পাকিস্তানের আপনি ইসলামী সংগঠন মনে করবেন? যারা প্রতিদিন পাকিস্তানে এইখানে ওইখানে বোমাবাজি করে, পাকিস্তানের সাথে যারা মারামারি করে, যারা পাকিস্তান আফগানিস্তান দুইটা দেশের ভেতরে এরকম যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, তাদেরকে আপনি মুসলমান মনে করবেন? এরা মুসলমান না। আমাদের দেশে যারা এই তাহরিকে তালেবান পাকিস্তানের নামে যারা করছে, এরাও মুসলমান হইতে পারে না। এটা আপনাকে সরাসরি বলতে হবে যে যুদ্ধ যদি করেন, সেই 10 ট্রাক অস্ত্র মামলার দিন যারা কিনা, যেই পুলিশের সার্জেন্ট হোক, টিআই হোক আর যেই হোক, এই অস্ত্র যারা ধরেছিল, সেই অস্ত্র তাদেরকে নাই করে দেওয়া উচিত ছিল। নামার পরে আপনি ঘুমটা দিয়ে লাভ নাই, তাদেরকে নাই করে দেওয়া উচিত ছিল। আপনি ধরার পরে সারা পৃথিবী জেনেছে যে 10 টাকা অস্ত্র মামলা উলফার কাছে যাচ্ছে, মানুষ জানে কোথায় যাচ্ছে, কি হয়েছে, কি হচ্ছে। আজকে আপনি যদি নাকি আসলেই ভারতের সাথে খেলতে চান তারেক রহমান, আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এই দেশের প্রতিটা মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি ইলিয়াস হুসাইন বললাম, আমি নির্বাচনে আপনার বিরোধিতা করেছি, সামনের বার নির্বাচন হইলে সামনের বারও হয়তো আপনার বিরোধিতা করব। বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তা ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনি বাংলাদেশের, আমরা একটা জেনারেশন তৈরি করেছি, যেই জেনারেশনের 18 কোটি মানুষ, খালি আওয়ামী লীগের এগুলো বাদে আর হিন্দুদের ভেতরেও একটা বিশাল অংশ এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। সো আপনাকে ঘোষণা দিতে হবে যুদ্ধটা কি বেঁধেছে, কাদের সাথে যুদ্ধ, এটা আপনাদের বলতে হবে। না হইলে এই যে স্বামী ভাইয়ের মতো এরকম কিছু লোকজন, চন্দন নন্দীর মতো এদের এরকম কিছু লোকজন কি করবে, একটা ঘটনাকে অন্যদিকে, পুরো ঘটনাটা হইল গিয়া পাকিস্তান আমাদেরকে বাঁচাইলো, পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আমার দেশের সেনাবাহিনীর বালবাহিনীর এরা খবর পায় না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানাইলো, তারেক রহমানের জীবন বাঁচাইলো, সরকার পতন ঠেকাইলো। অথচ আমরা এখন বলছি কি বিমান চলাচল নিষিদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে। পাকিস্তানকে বাংলাদেশের সব ধরনের সিকিউরিটি, তারেক রহমানের সিকিউরিটি পর্যন্ত পাকিস্তান থেকে নেওয়া উচিত, চীন থেকে নেওয়া উচিত, আমেরিকা থেকে, টার্কি থেকে, যারে দরকার হয়। ভারতকে আপনার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় আপনি সেটা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমেরিকার সাথেও কোনো সমস্যা নেই, চীনের সাথে নেই, পাকিস্তানের সাথে নেই, টার্কির সাথে, কারোর সাথে নেই। আমার সমস্যা ভারতের সাথে, এইটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সরাসরি এইভাবে না বলেন, এই গোজামিল দিয়া এইভাবে পুলিশের কিছু জাউরাগুলো তো আছে এখনও, সেনাবাহিনীর এই যে ওয়াকার বাহিনী আছে, এই ওয়াকার বাহিনী দিয়া তারপরে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করবে। পৃথিবীর কাছে আপনি যেটাই জানেন আর না জানেন, কিন্তু এই যে লেখালেখি, এই যে চন্দন নন্দীর যে লেখা, তারপরে মিডিয়াতে যা আসবে, এই যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে যেটা দেওয়া হলো, এটা কি প্রতিটা দূতাবাসে যায় নাই? প্রতিটা দূতাবাসে এটার খবর পায় নাই? কি জানলো, মেসেজটা কি গেল তাদের কাছে যে বাংলাদেশে আবারও জঙ্গি মাথা চারা দিচ্ছে? এই বাংলাদেশে গেল 2 বছরে কোনো দিন তো জঙ্গি হামলা হইল না। হাসিনা না থাকলে নাকি এই দেশে জঙ্গি দিয়ে ভরে যাবে, কই জঙ্গির কোনো কিছু তো আমরা দেখলাম না, এখনও তো জঙ্গি নাই। এত মানুষ মারলেন, সেই মানুষগুলোরে যে খামাখা ফাও মারলেন, এই মানুষগুলো তো নিষ্পাপ, নির্দোষ মানুষগুলোকে জঙ্গি বানায় তারপরে করা হইলো। অতএব বিএনপির কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে এই জঙ্গি খেলা বন্ধ করেন। ভারতের সাথে যে যুদ্ধ করছেন এটা সরাসরি প্রকাশ করেন, সরাসরি প্রকাশ করে তারেক রহমান আপনি দরকারে আপনার যেই সিকিউরিটি দরকার, খালি এয়ার ডিফেন্সটা আপনি ঠিক করেন, এই দেশের মানুষ আপনাকে নিরাপত্তা দিবে। যদি খালি এটা আপনি প্রকাশ করতে পারেন যে ভারতের সাথে আপনি খেলছেন, মানুষ আমি ইলিয়াস বললাম,
আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, আমি প্রথম ব্যক্তি হব বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো ইনশাল্লাহ। যাই হোক, সবশেষ যারা এই যে গুপ্ত সুপ্ত টুপ্ত এইসব নিয়ে গ্যাঞ্জাম করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, দেশের অবস্থা কিন্তু ভয়ঙ্কর। আপনি এগুলি যদি বাদও দেন, দেশও যদি চালাইতে চান, এই যে তেলের যেই সংকট দেখায় দিয়ে গেল, এটার কারণে কি একটা দুইটা জিনিস হবে? আপনার ফসল নষ্ট হয়েছে, পাট নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, ঝড়ে সারা দেশে কালবৈশাখী ঝড় চলছে, এটাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে খাদ্য সংকট দেখা দিবে। তেল আপনারা কতদিন এই বেশি দামে কিনতে হয় তার কোনো ঠিক নেই। সামনে আপনি কার কাছ থেকে কে আপনার তেল দিবে, কার কাছ থেকে নিতে পারবেন, কোন দিক থেকে কী করবেন, আপনার সেগুলির কোনটা কি ঠিক করা হয়েছে জানি না। ভয়ঙ্কর অবস্থা। আপনি বিরোধী দলের সাথে সুপ্ত গুপ্ত কারে নিয়ে একটা পোস্ট করছে, সেটা নিয়ে, আরে ভাই পোস্ট এগুলি আওয়ামী লীগের সারাদিন কাজ, এদের এগুলো নিয়ে এখন গ্যাঞ্জাম বাঁধানো। মনে করেন শিবিরের কেউ একজন করছে, কি হয়েছে রে ভাই? জাইমা রহমানরে নিয়ে মনে করেন বললো, আপনারা এখন জাইমা রহমানরে নিয়ে বলার পরে এত আপনার কষ্ট লেগে গেছে। এই জাইমা রহমানরে একজন মন্ত্রী, সিটিং একজন মন্ত্রী, এই যে মুরাদ কি বলেছিল, এই মন্ত্রী বলেছে জাইমা রহমানের ব্যাপারে যা মনে চায় তাই খারাপ ভাষা করে। ওই তখন মন্ত্রীর বাসায় গিয়ে তো হামলা করতে পারেন নাই? তখন তো আপনাদের এত দেশপ্রেমিক জাইমা প্রেমিক লোকগুলির আমরা রাস্তায় দেখলাম না। তারেক রহমানকে এত ভালোবাসেন, তারেক রহমানের মারে এইভাবে 2টা বছর জেলখানায় রেখে মেরে ফেললো, ট্রাক দিয়ে আটকায় রাখলো। এত ভালোবাসা, এত শক্তি কই ছিল সেদিন আপনাদের? একটু দেখাইতেন, তাহলে তো খালেদা জিয়ার জেলখানায় গিয়ে মরতে হয়। খালেদা জিয়া কি মারা গিয়েছে নাকি? তারা হত্যা করা হয়েছে। অতএব একটু ধৈর্য ধরেন। বিরোধী দল একটা কাজ করছে, ওকে, বিরোধী দল যতটুকু সহনশীলতা দেখাচ্ছে এটি রেসপেক্ট করেন। তারা তো আপনার সরকার পতন করতে যাইতে চায়নি। তারা সংসদে দাঁড়ায় তারপর বলছে যে এই জ্বালানির সংকট এটা এই সরকারের সংকট, এটা বৈশ্বিক সংকট। আর কি বলবে একটা সরকারকে? একটা বিরোধী দলের এর চেয়ে বেশি আর কি বলবে? ধৈর্য ধরেন, খুব সাবধানে প্রতিটা স্টেপ ফেলতে হবে। আল্লাহ হাফেজ।